নমস্কার করতানবাবু। এই 15 বছরের মধ্যে এসএসসি টেট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সেই আন্দোলন করতে গিয়ে কমরেডরা জেল খেটেছে। এই 15 বছরের মধ্যে রেড ভলেন্টিয়ারের মুভমেন্ট হয়েছে, সারদা নারদা ইত্যাদি। হাতছাড়া হয়ে চলে গেলেন অন্য জায়গায়। সব মিলিয়ে এই ঋতব্রত সম্পর্কে আপনার মূল্যায়ন কি? হাত ছাড়া হয়নি, পার্টি হাত ছাড়িয়ে দিয়েছিল। অভিযোগ যা ছিল সেগুলো খুবই গুরুতর, ফলে পার্টি সরাসরি তাকে হাত ছেড়ে দিয়েছিল। কারণ হচ্ছে যে তার সাথে থাকলে পার্টির বদনাম পশ্চিমবাংলার মানুষ করেছেন, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষের বাইরেও অভয় নিয়ে তখন আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন। ফলে এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজনীতি বলতে ওই প্রতিবাদটাই বুঝেছেন, যে জাস্টিস চাই। সেই জাস্টিসের দাবিতে আমরা আজও লড়ছি। এটাকে আপনি প্রতিবাদ বললে প্রতিবাদ, রাজনীতি বললে রাজনীতি। আপনার কি মনে হয় যে বাম তৃণমূল চলে যাওয়ার পিছনে যার মধ্যে অভয়ার বিচার না হওয়া, তদন্ত ঝামাচাপাতা একটা অন্যতম কারণ বটেই। এর পাশাপাশি দুর্নীতি ইত্যাদি কারণ, স্বজন পোষণ, টাকা চুরি, সে কত হাজার কোটি টাকার যে চুরি হয়েছে এখন তো সবটা পাওয়া যায়নি। সবটা মিলেই তৃণমূল চলে গেছে। অভয়া অবশ্যই একটা বিশেষ বিষয়, যেটা মানুষের মনে দাগ কেটে গেছে। আজ দর্পণ টিভির পক্ষ থেকে এমন একজন অতিথিকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি হলেন কলতান দাশগুপ্ত। যুব আর ছাত্র আন্দোলন থেকে যার উঠে আসা, এবং যিনি রাজনীতির এই মুহূর্তে বামফ্রন্টের একটা অন্যতম মুখ। আসুন আজ তার সঙ্গেই আমরা কিছুক্ষণের জন্য গল্প এবং আড্ডায় মেতে উঠি। নমস্কার করতানবাবু। আমার প্রথম প্রশ্ন যে এখন তো আপনারা নানান জায়গায়, মানে জেলায়, রাজ্যে, নানান জায়গায় আপনারা আন্দোলনে নেমে পড়েছেন। কি বুঝছেন, এই আন্দোলন করে আপাতত কি মনে হচ্ছে? মনে হওয়া আমাদের সবসময় একই রকম থাকে। যখনই গরিব মানুষ, সবহারা মানুষ, নিম্নবিত্ত মানুষ, ছাত্র, যুব, কৃষক, মহিলা, তাদের ওপর কোনো আক্রমণ, অত্যাচার ইত্যাদি হয়, তখনই বামপন্থীরা তার পাশে থাকেন। সেটা রেড ভলেন্টিয়ারের সময়ও যেরকম বাস্তব, অভয়ার বিচারের ক্ষেত্রেও বাস্তব, তামান্নার বিচারের ক্ষেত্রেও বাস্তব, আবার হকার উচ্ছেদের ক্ষেত্রেও বাস্তব। ফলে এটাই বামপন্থীদের কাজ, গোটা জীবন জুড়ে এই মানুষের পাশে থাকা। সেই কাজটাই আমরা করছি। সরকার বদলে যাবে, কিন্তু এই আক্রমণ যে বদলাচ্ছেন না, এটা তো সরকার বদলানোর পর আরো স্পষ্ট হয়েছে। তাহলে এখানেই বামপন্থীদের কাজ, যে সরকার বদলে যাক, কিন্তু আক্রমণ যদি না বদলায়, তাহলে সেই আক্রমণের বিরুদ্ধে লড়ে যাওয়া, এটাই বামপন্থীদের কাজ। এই যে 15 বছরের খরা কি পুরোটা কাটতে পেরেছে বলে আপনার মনে হয়? 15 বছর ধরে যে একটা খরা চলছে, আন্দোলনে কোনো খরা নেই। এই 15 বছরের মধ্যে এসএসসি টেট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সেই আন্দোলন করতে গিয়ে কমরেডরা জেল খেটেছে। এই 15 বছরের মধ্যে রেড ভলেন্টিয়ারের মুভমেন্ট হয়েছে, সারদা নারদা ইত্যাদি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হয়েছে। এই 15 বছরের মধ্যে আমরা বারংবার বলেছি যে তৃণমূল পশ্চিমবাংলায় আস্তে 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 আরএসএসকে জায়গা করে দিচ্ছে। ধর্মজাতের বিভাজন নিয়ে যখন কোনো রকম ষড়যন্ত্র করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়েছি। এখনও সেই লড়াইটা কন্টিনিউ থাকছে। এই যে শাসকরা বলছে যে আপনাদের যখন আন্দোলন হয় বা কোনো কিছু যখন হয়, তখন বলা হয় যে একটা অস্তিত্বহীন দল, ওরা মোটামুটি এখন একটা নিজেদেরকে চাগিয়ে তোলার জন্যই এই আন্দোলনগুলো করছে। তখন কি আপনাদের বিবেক বা বলুন আপনাদের গায়ে কি একটু হলেও কষ্ট হয় না? শাসক দল নিজেদের এলাকার কর্মীদেরকে ভালো করে চাগিয়ে উঠতে পারছে না, কারণ এলাকার কর্মীরা ভাবছেন যে ওরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন, আর শাসক দলের নেতারা সব দিল্লিতে এখানে ওখানে সেই সমস্ত তৃণমূলের নেতাদেরকে দলে জয়েন করিয়ে কাউকে রাজ্যসভার এমপি বানাচ্ছেন, কাউকে আরও কিছু নেতাফেতা বানাচ্ছেন। ফলে যদি শাসক দলই নিজেদের এলাকার কর্মীদের হতাশা থেকে চাঙ্গা করতে না পারে, তার দায় তো আমাদের না। আমরা চাঙ্গা আছি, লড়াইয়ের ময়দানে আছি। শাসক দলকে জবাব দিতে হবে যে আগের শাসককে পাল্টে যে তারা এলেন বর্তমান শাসক দল, তো তাদেরকেই কেন ক্রমাগত দলে নিচ্ছেন? সুকান্তবাবু যাকে গরুচোর বললেন, সেই আলিপুরদুয়ারের নেতাকে বিজেপি নিয়ে গিয়ে রাজ্যসভার সাংসদ করে দিল। সায়নী ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভাবাবেগে আঘাত করেছেন, সেই সায়নী ঘোষ এখন প্রধানমন্ত্রী অন্য মন্ত্রীদের পাশে বসে ছবি তুলছেন, কি সব ব্রেকফাস্ট লাঞ্চ ফাঞ্চ হচ্ছে। তাহলে যে পাড়ার যে বিজেপির নেতা, যে ভাবছিল সায়নী ঘোষকে এবার হচ্ছে যে ভোটে হারাবো, এই করব ওই করব, বিজেপি ক্ষমতা এসছে, তার মানসিকতা কি জায়গায় আছে, সেটা কি পাড়ার বিজেপি নেতারা খোঁজ নিচ্ছেন? আচ্ছা, এইখানে একটা জানতে ইচ্ছে করে যে এই যে টিএমসি নেতাদের বলতে গেলে ঘর ছাড়া করানো, ডিম ছোঁড়া, এই সংস্কৃতিটা কি আমাদের বাংলায়
মানে একটা নতুন আমদানি হলো? না, বিরোধী দলের ওপর আক্রমণের সংস্কৃতি আগের সরকারের আমলেও হয়েছে। আচ্ছা, যখন তৃণমূল ক্ষমতায় তখন বিধানসভার ভেতরে বামপন্থী বিধায়কদের ফেলে পেটানো হয়েছিল। আমরা সেই সংস্কৃতিরও বিরোধিতা করেছিলাম। আবার এইসব ডিম ফিম ইত্যাদি ছোড়াছুড়ি হচ্ছে, আমরা এইগুলোরও বিরোধিতা করছি। কারণ মব লিঞ্চিংটা, মব কালচারটা আসলে পশ্চিমবঙ্গকে বা আসলে গোটা ভারতবর্ষকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবে না। ফলে এটা যদি তৃণমূল যখন করেছিল তখনও আমরা তার বিরোধিতা করেছি, এখন বিজেপি করছে, এখনও আমরা তার বিরোধিতা করছি। এই যে হালি শহর নেই, হালি শহরে দুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যাওয়াতে সেখানকার একটা প্রবল তাঁর উপরে আক্রমণ হলো। বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন এটা জনরোষ, এত চুরি করেছেন যে যার জন্য এই জনরোষটা হয়েছে। আপনি কি বলবেন? তৃণমূল চুরি করেছে এটা তো পৃথিবীর সবাই জানে। পৃথিবীতে এই নিয়ে ভবিষ্যতে গবেষণাও হতে পারে তৃণমূল কত ধরনের চুরি করেছে। তো বিজেপি যে বলল যে আমরা এসে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেব, তাহলে সেই শাস্তিটা যদি ঠিকঠাক হতো তাহলে তো আজকে আরও বহু নেতাকে জেলে থাকতে হতো। তাহলে সিবিআই যতগুলো মামলার তদন্ত করছিল সেই সমস্ত মামলা থেকে একের পর এক নেতার জামিন হয়ে যাচ্ছে, আর বিজেপি নেতারা দেখে নেব, এই করব ওই করব ইত্যাদি বলে বাইরে গলা ফাটাচ্ছে। কিন্তু কোনো দুর্নীতির তদন্ত গত 10 বছরে শেষ হলো না, চার্জশিট জমা হলো না, কোনো রকম কাউকে অভিযুক্ত করা হলো না, তার শাস্তি হলো না। তাহলে মানুষ ভরসা রাখবেন কি করে? বিজেপিরা জানে এই সমস্যাটা হচ্ছে, ফলে ওরা এটাকে জনরোষ কি ডিম কি অমুক তমুক বলে ওদিকে বাইপাস করাতে চাইছে, কিন্তু মানুষ এটাই ভুলে যাবে। আপনার কি মনে হয় যে এই বিজেপি আসাতে আপনাদের কাজটা অনেকটা সহজ হয়েছে? আমাদের কাজ সহজ বা কঠিন সেটা তো বিরোধী দলের উপর নির্ভর করে না। আচ্ছা, এখন আমাদের কাজ আগের সরকারের আমলেও যা ছিল এই সরকারের আমলেও তাই। বিজেপিও মতাদর্শগতভাবে বামেদের বিরোধী মনে করে, বামেরাও তাই মনে করে, গোটা দেশেই তাই আছে। বিজেপি এতদিন সামনে তৃণমূলকে রেখে সরকার চালাচ্ছিল, এখন তৃণমূল নেই, বিজেপি নিজেই সরকার চালাচ্ছে, এইটুকুই। তার বাইরে আর সহজ কঠিনের কোনো ব্যাপার নেই। আপনার কি মনে হয় যে এই যে এনসিপিআই একটা নতুন দল আমাদের বাংলায় জন্ম নেয়, যার কোনো অস্তিত্ব ছিল না, সেই এনসিপিআইতে আজ দলে দলে সব সাংসদরা যোগ দিয়েছে। এই যে সাংসদদের চলে যাওয়া, এখানে আবার দেখুন ঋতব্রতদের চলে যাওয়া, এটা কি মনে হয় যে এক ধরনের মানে দ্বিচারিতা করা হচ্ছে মানুষজনের? সিপিআই নামের কোনো রাজনৈতিক দল ছিল কিনা এটাই তো কেউ জানতো না। আর খুব সহজ হিসেবে, আপনি যদি বিজেপি বিরোধী ভোটে জিতে থাকেন, গিয়ে আপনি বিজেপির সাথে সংসদের ভেতরে বাইরে, বিধানসভার ভেতরে বাইরে গোপন আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন, তাহলে মানুষ তো তার সঠিক সময় গণতান্ত্রিক পদ্ধতিতে তার ব্যবস্থা নিয়ে নেবেই। আজকে যারা এইসব করছেন এখন খানিকটা নিজেদের বাঁচার জন্য করছেন, অমুক তমুক পুলিশি নিরাপত্তায় আছেন, কিন্তু জনগণের নিরাপত্তার থেকে বেশি কিছু হয় না। এরা পুলিশি নিরাপত্তায় আছেন ঠিকই, বিধানসভার ভেতরে বিজেপির সাথে লেগে আছেন যাতে ওদের দুর্নীতির ফাইলগুলো না খোলে, কিন্তু আজ হোক কাল হোক ওকে তো জনতার দরবারে গিয়ে দাঁড়াতে হবে। মানুষ কিন্তু তখন ওর থেকে মুখ ফিরিয়ে নেবে। এই ভবিষ্যৎটা ভেবে যদি কাজ না করেন তাহলে তো সমস্যা হবে। এইখানে একটা প্রশ্ন জাগে যে ঋতব্রত আপনাদেরই একসময় সতীর্থ ছিল, সেই ঋতব্রত দল পাল্টাচ্ছেন, একবার তৃণমূল, একবার তৃণমূলের বিরুদ্ধে, একবার আপনাদের থেকে হাতছাড়া হয়ে চলে গেলেন অন্য জায়গায়। সব মিলিয়ে এই ঋতব্রত সম্পর্কে আপনার মূল্যায়ন কি? হাত ছাড়া হয়নি, পার্টি হাত ছাড়িয়ে দিয়েছিল। অভিযোগ যা ছিল সেগুলো খুবই গুরুতর, ফলে পার্টি সরাসরি তাকে হাত ছেড়ে দিয়েছিল। কারণ হচ্ছে যে তার সাথে থাকলে পার্টির বদনাম হতো, ফলে অনেক অভিযোগের ভিত্তিতে তদন্ত করেই ওকে এক্সপাল করা হয়েছিল। এবং এক্সপেল করা যখন হয়েছিল, এটা মনে রাখতে হবে যে পার্টি কিন্তু কোনো রকম করেনি, কারণ উনি তখন সাংসদ ছিলেন, সেই অবস্থাতে পার্টি থেকে এক্সপেল করেছিল। এই রকমই তার বিরুদ্ধে ওটা অভিযোগের বাস্তবতা সত্যতা পার্টি খুঁজে পেয়েছিল। তাহলে এখন ওনার অবস্থা হচ্ছে ওই আমাদের ছোটবেলায় হাঁচের বিজ্ঞাপন দেখেছিলেন তো, হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ, ওই রকম আর কি। যখন যেদিকে ক্ষমতা সেই দিকেই ওনার নেটওয়ার্ক ফলো করছে। নীতি আদর্শ ফাদর্শ ওর জীবনে আর কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না। কিন্তু যাই হোক, এইভাবে গোটা জীবন চলবে না। ভবিষ্যতে আবার যখন উনি মানুষের সামনে এসে দাঁড়াবেন গণতান্ত্রিক রায় নেওয়ার জন্যে, মানুষ নিশ্চিতভাবে তাদের মত দিয়ে দেবে। আপনার কি মনে হয় যে ঋতব্রত একজন মানে নেতা হিসেবে যদি আপনি মূল্যায়ন করেন, তাকে আপনি ঠিক কোন জায়গাটায় রাখবেন? যার নীতি আদর্শ নেই তাকে নেতা হিসেবে মূল্যায়ন করবই বা কেন? যার নীতি আদর্শ আছে তাকে নেতা হিসেবে মূল্যায়ন করা যায়, কি ভালো কি খারাপ। যার নীতি আদর্শ নেই, শুধু ক্ষমতার কাছে
টিকে থাকতে হবে বলে নীতি আদর্শ বাজারে বিক্রি করে দিচ্ছে, তাকে নিয়ে মূল্যায়ন করার কোনো প্রয়োজনীয়তাই নেই। তাহলে আপনি বলছেন যে এই যে বিরোধী নেতা হিসেবে এখন মানে আমাদের বিধানসভায় আছেন, মানে সবচেয়ে মানে আপনার কথা অনুযায়ী বলছি যে সবচেয়ে কি ওয়ার্স্ট পসিবল একজন বিরোধী নেতা? বিধানসভার গরিমা নষ্ট করছেন। বিরোধী দলনেতা কোনোদিন আপনি শুনেছেন বিভিন্ন এলাকায় প্রোগ্রামে গিয়ে বলে আমাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন? মুখ্যমন্ত্রী কেন পাঠাবেন? বিরোধী দলনেতা তো মুখ্যমন্ত্রী, তার দল তাদের বিরোধিতা করার জন্য, তাকে আয়না দেখানোর জন্য, তার ত্রুটি দেখানোর জন্য বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছে। মুখ্যমন্ত্রী যদি পাঠাতে হয় তাহলে তো মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের পাঠাবে। কিন্তু এই যে ক্ষমতার কাছে থাকতে হবে বলে কখনো দিল্লিতে, কখনো এখানে, কখনো বিজেপি, কখনো তৃণমূল, এইসব করে নিজের বিশ্বাসযোগ্যতা তো বিসর্জন দিয়ে দিয়েছেন। এখনো যে জিতেছেন তো তারপরে দলবদল, এটা ওটা হাবিজাবি বিজেপির ছাতার তলায় যাওয়া করেছেন, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়েছে। মানুষের রায় নিন না, যে আমি ব্যক্তি হিসেবে এসেছি মানুষের রায় নিতে, মানুষ আমাকে ভোট দেয় কিনা দেখুন। তাহলে আপনার মনে হয় যে ওনার রাজনৈতিক জীবন শেষ? শেষ কি শুরু আমি বলতে পারবো না, কারণ এই ডাল ওই ডাল সেই ডাল করে কে কতদিন রাজনীতির জীবন চালাবে সেটা তো আমরা জানি না। কিন্তু রাজনীতিটা নীতি এবং আদর্শহীন হয়ে যাওয়া, ওটাকে আসলে রাজনীতি বলে না, ওটা হচ্ছে যে ক্ষমতার চেটেপুটে খাওয়ার লোভ বলে। এবার আপনি রাজনীতি করবেন না ক্ষমতায় থাকার লোভ করবেন, সেটা তো আপনার সিদ্ধান্ত। আরেকটা প্রশ্ন বেরিয়ে আসি যে বুলডোজার আপনাদেরকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না আর বুলডোজার চলবে না, আর আমরা হকার উচ্ছেদে যাব না। আবার আমরা রিসেন্টলি দেখলাম যে কেউ আবার প্রতিশ্রুতি দেন, কোর্টের থেকে রায় রায় হয়েছিল বেরিয়ে, হ্যাঁ। যে কয়েকটি স্টেশনে আপাতত হকার উচ্ছেদ হবে না। হুম, আর আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছিলেন ঘোষণা করতে যে পুজো পর্যন্ত রাস্তার হকার উচ্ছেদ হবে না। হুম, ফলে আন্দোলনটা ছিল বলে এইটা উনি বলতে বাধ্য হয়েছিলেন। যখন প্রথম কয়েকদিন রাতে বুলডোজার ট্রেনের হকারদের ওপর চললো, রেল হকারদের ওপর চললো, তখন এইসব মন্ত্রী শান্ত্রী বিরোধী দলনেতা বিধায়ক সব বাড়িতে ঘুমাচ্ছিলেন, আর ওই গরিব মানুষগুলোর পাশে লাল ঝান্ডা দাঁড়িয়েছিল। এই আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী ওই কথাটুকু বলতে বাধ্য হয়েছেন। কিন্তু আমরা বলছি এটাই শেষ নয়। পুজোর পরে সব রাস্তা থেকে হকার তুলে দেবো, হকারদের পেটে লাথি মারবো, তাদের জীবন ভবিষ্যৎ কিছু থাকবে না, ছেলেমেয়ের পড়াশোনা থাকবে না, বাবা মার চিকিৎসার সুযোগ থাকবে না। এই অবস্থায় পশ্চিমবাংলার কোনো মানুষকে আমরা পড়তে দেব না। অভয়া কাণ্ড আপনি হচ্ছেন তার পরম মানে কি বলবো যে অগ্রণী ভূমিকায় আপনি ছিলেন। আরো অনেকেই ছিলেন, আমি বলছি না যে অন্যতম মুখ আপনি ছিলেন। সেই অভয়াকাণ্ড যেখানে ঘটেছে, সেই মানে যার যিনি ভুক্তভোগী, সেই অভয়াকাণ্ডের জায়গাতেই আপনি দাঁড়ালেন, মানে পানিহাটিতে, এবং যথারীতি আপনি হয়তো হারলেন। এই হারার পরে আমরা ভেবেছিলাম যে এই যে এইবারে কিছুদিন মানে 9ই আগস্ট আমরা ভেবেছিলাম যে আপনি হয়তো সেই আন্দোলনের আরেকটা মানে সেই পুরোধা থাকবেন, কিন্তু এবারই দেখলাম আমরা যে আপনারা ঠিক সেই মনোভাব বা আপনাদেরকে সেই আন্দোলন করতে দেখা গেল না। হ্যাঁ, আমরা কর্মসূচি করেছেন, কিন্তু গোটা রাজ্য জুড়েই মানে অভয়ার স্মরণে হয়তো কর্মসূচি হয়েছে। কিন্তু কর্মসূচির মধ্যে যে মানে একটু মানে কি বলবো যে একটু আউটবাস্ট হওয়া বা ধরুন আপনাদের যেভাবে কর্মসূচি হয় ওই সেটা তো দেখা গেল না। একদম হয়েছে, গোটা রাজ্য জুড়ে অভয়ার স্মরণে কর্মসূচি হয়েছে, ধর্মতলায় হয়েছে, কলেজ স্ট্রিটে হয়েছে, রাজ্যের প্রতিটা প্রান্তে হয়েছে, তার অভয়া স্মরণে রক্তদান শিবির হয়েছে, সভা হয়েছে, সবটাই হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধর্মতলার সভাটায় পুলিশ পারমিশন দিচ্ছিল না। অভয়া মঞ্চের বিভিন্ন ফেসবুকে আমি দেখলাম পুলিশ পারমিশন দিচ্ছে না, পুলিশ ম্যাটাডোরে মাইক লাগাতে দিচ্ছে না, পুলিশ ব্যানার টাঙাতে দিচ্ছে না। তাহলে যে দল অভয়ার বিচার করবে বলে ক্ষমতায় এলো, তারাই হচ্ছে অভয়ার মঞ্চকে, অভয়ার জন্যে যারা লড়াই করছেন তাদের মঞ্চ মাইক ম্যাটাডোর টাঙাতে দিচ্ছে না, প্রোগ্রাম করতে দিচ্ছে না। এইটা কেন? এইটা কিন্তু ওই বিজেপির নেতাদেরকে, রাজ্যের নেতাদেরকে জিজ্ঞেস করতে হবে। আপনার কি মনে হয় যে এই অভয়ার বিচার কি আলটিমেটলি পাবেন? মানে আমরা তো চাই অভয়ার বিচারটা হোক। আজকে আবার নতুন করে এফআইআর হচ্ছে, নতুন এসআইটি গঠন হয়েছে, তার মানে অতীতে সিবিআই এর কাছে যে অভিযোগগুলো জমা পড়েছিল তার কি হলো আমরা জানতে চাই। সিবিআই এর তদন্তকারী অফিসারকে বদলে দেওয়া কেন হলো? অভয়ার পরিবার যে সিবিআই এর আগের তদন্তকারী অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন সেটার কি হলো আমরা জানতে চাই। 50টা প্রশ্ন করা হয়েছিল সিবিআইকে পরিবারের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে, সিবিআই তার উত্তর দিতে পারেনি। বরঞ্চ গত 1 বছর 10 মাস স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সিবিআই রাজ্য পুলিশের লাইন ধরে তদন্ত করেছে। কেন করেছে? এই প্রশ্নগুলোর জবাব কিন্তু সিবিআইকে বা ডবল ইঞ্জিনের মাতব্বরদের দিতে হবে। আপনার কি মনে হয় না যে মানে যেখানে এই অভয়া কাণ্ডটার মানে যেখানে ঘটেছিল আরজি করে,
এই আরজি করের ব্যাপারটাকে নিয়ে একটা রাজনীতির খেলা চলছে, মানে ধরুন তৃণমূল একরকম বিচারটা যদি সঠিকভাবে হয়ে যেত তাহলেই আর এই রাজনীতির খেলা কি ইত্যাদি তার প্রশ্ন উঠতো না। বিচারটা সঠিকভাবে হলো না, তৃণমূল বিচার দিতে চাইলো না, এটা আমরা দেখলাম। তারপরে যে সিবিআই তদন্তটা হাতে নিল, সিবিআইও এই 1 বছর 10 মাসে তদন্তের বিশেষ কিছু অগ্রগতি ঘটাতে পারেনি। কেন পারেনি? সিবিআইকে তো রাজ্য সরকারের থেকে পারমিশন নিতে হয় না, সে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে অমিত শাহকে তো জবাব দিতে হবে যে সিবিআই কেন এতদিন তদন্তটা করে উঠতে পারলো না। অমিত শাহের কাছে জবাবটা কে চাইছে? আচ্ছা, এবারই বলি যে আপনাকে রত্না দেবনাথ, মানে আপনাকে নয়, আপনাদের সিপিএমকে রত্না দেবনাথ বলেছিলেন যে আমার মেয়ের হত্যা নিয়ে এরা রাজনীতি করেছে। এটা কি আপনাদের কাছে মনে হয় না খুবই, মানে তখন আপনি ভোটের আগে কিছু বলেন রত্না দেবনাথ সম্পর্কে যে না আমি তাকে কিছু বলবো, কিন্তু এখন তো বলতে কোনো বাধা নেই। এই রত্না দেবনাথ সম্পর্কে আপনি কি বলেন? রত্না দেবনাথ সম্পর্কে আমি কেনই বা বলতে যাব? একজন সন্তানহারা মা, তার সম্পর্কে কিছু বলার প্রয়োজনও নেই। আমি আপনাকে একটা অন্য কথা বলতে পারি, আচ্ছা, আমরা যখন এসএফআই করতাম তখন আশুতোষ কলেজে তৃণমূলের আক্রমণে একটি ছেলের চোখ চলে গেছে। তার পরের দিন গণশক্তিতে 4 পাতায় একটি লেখা বেরিয়েছিল, তার হেডলাইনটা ছিল চোখ নষ্টের প্রতিবাদ যদি রাজনীতি হয় তো হোক। আমরা এই কথাটাই বলেছিলাম যে অভয়ার বিচার চাওয়া যদি রাজনীতি হয় তাহলে এই রাজনীতি গোটা পশ্চিমবাংলার মানুষ করেছেন, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরেও অভয়া নিয়ে তখন আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন। ফলে এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজনীতি বলতে ওই প্রতিবাদটাই বুঝেছেন যে জাস্টিস চাই। সেই জাস্টিসের দাবিতে আমরা আজও লড়ছি। এটাকে আপনি প্রতিবাদ বললে প্রতিবাদ, রাজনীতি বললে রাজনীতি। আপনার কি মনে হয় যে বাম, মানে তৃণমূল চলে যাওয়ার পিছনে এটাই হচ্ছে মুখ্য কারণ? তৃণমূল চলে যাওয়ার পিছনে অনেক কারণ আছে, যার মধ্যে অভয়ার বিচার না হওয়া, তদন্ত ঝামাচাপা তো একটা অন্যতম কারণ বটেই। এর পাশাপাশি দুর্নীতি ইত্যাদি কারণ, স্বজন পোষণ, টাকা চুরি, মানে কত হাজার কোটি টাকার যে চুরি হয়েছে এখনো তো সবটা পাওয়া যায়নি। সবটা মিলেই তৃণমূল চলে গেছে। অভয়া অবশ্যই একটা বিশেষ বিষয় যেটা মানুষের মনে দাগ কেটে গেছে। এই পুশব্যাক বাংলাদেশে এখন ক্রমাগতভাবে মানে নির্যাতন করে পুশব্যাক করা হচ্ছে, অথচ সঠিক বিচার পর্যন্ত হচ্ছে না। এটা কি মনে হয় না যে এক ধরনের মানে ওই বুলডোজার নীতির মতনই আর একটা ছাপ পড়ছে? সোনালী খাতুনের ঘটনা থেকে যদি সরকার শিক্ষা না নেয় তাহলে এরকমই যা বলছিল, তার বাবা মার নাম, তার ঠাকুরদা ঠাকুমার নাম সবই হচ্ছে বীরভূমে একটি বিধানসভার মধ্যে রয়েছে, তাকে আবার কেন্দ্র বাধ্য হলো ফিরিয়ে আনতে। তাহলে এইরকম নিয়মকানুন না মেনে কোনো কাজ করতে গেলে যা হওয়ার সেটাই হচ্ছে। এই যে পরপর কাস্টাডিতে অভিযুক্ত ব্যক্তি তারা খুন হয়ে যাচ্ছেন, বা এই যে জোর করে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, বা এই যে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে, সরকারে আসার প্রথম 3 মাসের মধ্যে এমন এমন কিছু কাজ করা হচ্ছে যাতে মানুষের মনে সন্দেহ এবং প্রশ্ন তৈরি হচ্ছে। এগুলো দানা বাঁধলে আরও বিরাট আন্দোলনে হচ্ছে এগুলো পরিণত হবে। এই যে বারুইপুরের ঘটনার পরে আমরা দেখলাম হালিশহরে মানে দুজনকে মারা হলো, একজন পুলিশ কাস্টডিতে মারা গেলেন, আরেকজন এনকাউন্টারে মারা গেলেন। আপনার কি মনে হয় না যে এই কাণ্ডগুলো যে ঘটছে আসলে ওই সকালে জমা বিকেলে খরচ এরই প্রতিফলন ঘটছে? প্রতিফলন ঘটছে, কিন্তু এইটা না ঘটাই তো উচিত। ভারতবর্ষের সংবিধান সেই মতো করেই বিচার করতে বলে, যেভাবে ব্রিজভূষণের বিচার হচ্ছে, যেভাবে কুলদীপ সেঙ্গারের বিচার হচ্ছে, যেভাবে আশারাম বাপুর বিচার হচ্ছে, ওইগুলো তেজপালের বিচার হচ্ছে, ওইগুলো সংবিধানের নিয়ম, ওইগুলো ন্যায় সংহিতার নিয়ম, যে নিয়ম মেনে বিচার হতে হয়। যেভাবে চন্দ্রনাথ খুনে যারা অভিযুক্ত তাদের বিচার হচ্ছে, সেইটাই হওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে এই যে কাস্টোডিয়াল ডেথ ইত্যাদি হচ্ছে, এতে করে তো আসলে ওদের মুখ থেকে আরও যেসব তথ্য প্রমাণ পাওয়া যেত, আরও কোনো বড় অপরাধীর নাম পাওয়া যেত, সেই জায়গাটা তো চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। এটা কেন করা হচ্ছে সেটাই তো পুলিশকে বা অন্য কাউকে তদন্ত করে দেখতে হবে। আচ্ছা, এই চন্দ্রনাথ মানে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আত্মসহায়ক ছিলেন, এই চন্দ্রনাথ মারা গেলেন, যখন তাকে মানে মেরে দেওয়া হলো, তখন বলা হলো যে তৃণমূলরাই এই ঘটনার পিছনে মূল দায়ী। কিন্তু সিবিআই চার্জশিট জমা দিল যে না, দুজনই হচ্ছেন ওনার পাশেরই, মানে ওনারই সহকারী। কি বলবেন, মানে এটা কি মানে এক ধরনের বিজেপিরই হাত এটা বলা যেতে পারে? বিজেপির হাত কি তৃণমূলের হাত সেটা বলার মতো তদন্ত শেষ হয়নি, কিন্তু যে কোনো ঘটনা, যে কোনো খুন, সেটার যথাযথ বিচার করার মতো করে
সেই পরিবেশটা তৈরি করতে হবে। চন্দ্রনাথ রথ হত্যায় যারা যারা এখন অবধি গ্রেপ্তার হয়েছেন তাদের থেকে জেরা করে আরও তথ্য প্রমাণ ইত্যাদি পাওয়া যায় কিনা, কী কারণ ছিল ইত্যাদি সবটাই করতে হবে। কারণ এই ধরনের ঘটনা যদি বাড়তে থাকে সেটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। তো ফলে মানুষকে যদি নিরাপত্তা দিতে হয় এই ধরনের ঘটনাগুলোতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তদন্ত সঠিকভাবে শেষ করতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারেন যে না, সরকার শক্তপোক্ত অবস্থায় আছে। কিন্তু প্রথম 3 মাসের মধ্যে আমরা সেই রকম পরিবেশ পরিস্থিতি দেখতে পাইনি। এখন কি মনে হচ্ছে এই 3 মাসের মূল্যায়ন একটা সরকারের যদি করতে বলা হয়, কি করবেন আপনি? গরিব মেহনতি মানুষের বিরোধী সরকার। প্রথম 3 মাসে এরা টার্গেট করে নিয়েছেন যে গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে এরা লড়াই করবেন। ওরা সেই লড়াই করছেন, আর আমরাও ঠিক করে নিয়েছি যে আমরা তাদের পাশে থাকবো, আমরাও সেই লড়াই করছি। 20 বছর পর তসলিমা নাসরিন এলেন কলকাতা। যিনি তসলিমা আপনাদের আমলেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, মানে না, তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোনো অন্য দেশ থেকে আগত অতিথি তাকে কোনো রাজ্য সরকার তাড়িয়ে দিতে পারে না। তাকে তার মুভমেন্ট গোটাটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন থাকে। এখনও যে উনি কলকাতায় আছেন সেটা স্বরাষ্ট্র মন্ত্রক জানে, উনি আছেন ইত্যাদি। ওনাকে যদি এখান থেকে কোথাও চলে যেতে হয় সেটা এই রাজ্য সরকার বলে দিতে পারবে না, সেটা স্বরাষ্ট্র মন্ত্রককে বলে দিতে হয়, যেহেতু উনি অতিথি। যদি কোনো দিন বিজেপি সরকার ওকে নাগরিকত্ব দিয়ে দেয় তখন সেই বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, টুলু মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার আমরা দেখলাম সুমিত রায়কেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেই তিনি রক্ষা কবচ পেয়ে গেলেন, মানে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়, তখনই তিনি ধরা দিলেন। আচ্ছা বলুন তো, তাহলে পুলিশ কি তাহলে এদের কি মানে ছেড়ে রাখছে, না এদেরকে ধরতে চাইছে না, না কি? এর উত্তর তো পুলিশ মন্ত্রী দেওয়া উচিত। না, সেটা তো পুলিশ অবশ্যই, কিন্তু মন্ত্রী সকালে জমা রাতে খরচ বলেছিলেন, কি পুলিশ মন্ত্রী পুলিশ প্রশাসনকে শক্তপোক্ত করতে বলেছিলেন, কিন্তু কোর্টের রক্ষা কবচ পাওয়ার আগে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও এরকম কয়েকজন যারা এখনও রক্ষা কবচ নেননি, শুধুমাত্র এনসিপিআই বা এই তৃণমূল ওই তৃণমূলে যোগদান করে গেছেন, তাদের যে ফাইল বন্ধ হয়ে গেল, যেগুলো ভোটের আগে বর্তমান মুখ্যমন্ত্রী ফাইল খোলা হবে বলে হুঙ্কার দিয়েছিলেন, তাহলে গোটাটা জগা খিচুড়ি পাকিয়ে কী অবস্থায় দাঁড়ালো, এর উত্তর তো পুলিশ মন্ত্রীকেই দিতে হবে। রেজিনগরের উপনির্বাচন সামনে আসছে, কে মানে আপনাদের প্রার্থীকে আমরা ধরে নিচ্ছি, শোনা যাচ্ছে যে আরফিন বলে, যিনি বালিগঞ্জে দাঁড়িয়েছিলেন। প্রার্থী বিমান ঘোষ বামফ্রন্ট চেয়ারম্যান ঘোষণা করবেন। তবুও তার আগে অবধি কোনো প্রার্থী আমরা ওরকম ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এদিকে ওদিকে নানা রকম ছড়ায়, কিন্তু বিমান ঘোষের ঘোষণার আগে কোনো নাম ফাইনাল হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি পানিহাটিতে দাঁড়িয়েছিলেন, পানিহাটিতে মনে দাঁড়ানোর পরে, হেরে যাওয়ার পরে, আর আপনি কি পানিহাটির সঙ্গে সেইভাবে? হ্যাঁ, নিয়মিত যাচ্ছি, নিয়মিত নানান কর্মসূচি এটা ওটা যা হচ্ছে সেখানে আমি নিয়মিত যাই, মানুষের সাথে যোগাযোগ হয়, সবটাই আছে। হারার পিছনে কি কারণ ছিল বলে আপনার মনে হয় পানিহাটি? গোটা পশ্চিমবঙ্গের যে ফলাফল হয়েছে পানিহাটিতেও সেই ফলাফলই হয়েছে। মানুষ ভেবেছেন যে এদেরকে আগে তাড়াতে হবে, সেটা তাড়িয়েছেন। মানুষ বিজেপির উপর ভরসা করেছিলেন, প্রথম 3 মাসের মধ্যে সেই ভরসাটা আস্তে আস্তে উবে যেতে আরম্ভ করেছে, এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় 5 বছরের মধ্যে এই সরকার 5 বছর টিকবে? আমরা জ্যোতিষী নই, সরকার 5 বছর টিকবে কিনা আমরা জানি না, কিন্তু আগামী 5 বছরে এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন আরও তীব্রতা পাবে। এইটা সরকারের কাজকর্ম দেখে স্পষ্ট যে বামপন্থীদের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র হবে, ব্যাপক হবে। শেষ প্রশ্নে আসি, যে জেনজি আন্দোলন আজ দিল্লিকে নাড়িয়ে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, মোদিকে প্রথম মাথা নোয়াতে হলো। আবার দেখুন ওদিকে ঝাড়খণ্ডেও আছে, মানে গতকাল আমরা দেখলাম বিশাল আন্দোলন। এই যে প্রশ্ন, এমনকি কলকাতাতেও আপনারা বিশাল বড় আন্দোলন করলেন, তার বিনিময়ে অনেককে গ্রেপ্তারও করা হলো। এগুলো কি মনে হয় যে বিজেপির আমলে এই যে প্রশ্ন ফাঁস, এটা কি একটা ব্যাধি, না সত্যিকারের মানে বিজেপি এর মধ্যে ইনভলভ? বিজেপির আমলে প্রশ্ন ফাঁসটা একটা ষড়যন্ত্র। একটি সংস্থা গত 12 বছরে 150-র ওপর প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত হয়ে পড়েছে। মানে যেটা এনটিএ যা প্রশ্ন তৈরি করেছে তার মধ্যে 150 প্রশ্ন লিক হয়ে গেছে, তাহলে ওর মধ্যে তো কিছু একটা সমস্যা আছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অবধি বিজেপি মেনে নিল, কিন্তু এনটিএটা বাতিল করতে রাজি হচ্ছে না কেন? নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে।
এবং এই যে নতুন প্রজন্ম, অকুতোভয় নতুন প্রজন্ম, একেবারে লক্ষ্যে স্থির নতুন প্রজন্ম, নতুন ধরনের আন্দোলন নিয়ে আসা নতুন প্রজন্মকে বিজেপি ট্যাকেল করতে পারছে না বলেই আরএসএসকে নিয়ে এসছে তার সাথে বসানোর জন্য, পারছে না বলে প্রধানমন্ত্রীকে মধ্যরাতে বক্তৃতা করতে হচ্ছে। কিন্তু এত কিছু না করে যদি দুর্নীতির বিরুদ্ধে তদন্তটা ঠিকমতো করে দিতেন, যদি এনটিএটা বাতিল করে দিতেন, যদি দোষীদেরকে গ্রেপ্তার করতেন, তদন্ত চালু করতেন, যা যা করণীয় সেইটা করতেন সংবিধান অনুযায়ী, তাহলে এই পরিস্থিতিটা আসতো না। কিন্তু জেন জি বা তার আরও পরের প্রজন্ম, জেন আলফা, জেন বিটা ইত্যাদি, তারা যে নতুন ধারায় রাজনীতি করবে, নতুনভাবে বিজেপির এই সাম্প্রদায়িকতা বিভাজনের রাজনীতির বিরোধিতা করবে, সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। নিট প্রশ্ন ফাঁস নিয়ে আপনাদের কলকাতার বুকে যে আন্দোলনটা মানুষ দেখলো, এটা কি পরবর্তীকালে এমনই কোনো আন্দোলনের দিকে কি আপনারা এগোচ্ছেন? সবসময় আমরা আন্দোলনের আর কোনো মধ্যেই কি- আছি। আর কোনো কি যে নতুন ধরনের কোনো আন্দোলন হবে কিনা সেটা তো আগেই বলে দেওয়া যায় না। প্রয়োজন অনুযায়ী, সময় অনুযায়ী, চরিত্র অনুযায়ী সেই আন্দোলনের ধরন বদলাবে। এতে কি আপনাদের একটু বল দিয়ে গেল, মানে যে ধরনের আমরা দেখলাম নেট দিল্লিতে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল, তারপরে যেটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, অবশ্যই গোটা ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ, বিজেপি বিরোধী মানুষ, যুক্তিবাদী মানুষকে নতুন করে বাড়তি সাহস জুগিয়েছে, এটা তো বাস্তব। এটা বাস্তব। আপনার মনে হয় যে ইন্ডিয়া জোট এবারই মানে সঠিক ভূমিকা নিতে পারে? আমি আবার বলছি, আমি জ্যোতিষী নই, কিন্তু বিজেপির জন্য আগামী দিন খুব ভালো যাবে না। গোটা দেশ জুড়ে যে বিরোধিতার মুখে তারা পড়ছে, যার সামান্য ঝলক উপনির্বাচনে দেখা গেছে, সেটা যত দিন যাবে তত সেই বিরোধিতার চাপ বাড়বে। অসংখ্য ধন্যবাদ প্রধানবাবু, আজ আপনাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্পণ টিভির পরিসংখ্যান বলছে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাদের মধ্যে 97% মানুষ কিন্তু সাবস্ক্রাইব করেননি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, আমাদের এই অনুষ্ঠান দেখে যেমন সাবস্ক্রাইব করুন, তেমনি আমাদেরকে উৎসাহিত করবার জন্য আপনাদের মতামতও জানান, যাতে আমরা নতুন নতুন কিছু কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং যে কন্টেন্ট দেখে আপনারা যেমন একদিকে আনন্দ পাবেন, অন্যদিকে আবার আপনারা আমাদেরকে সমালোচনার সামনেও দাঁড় করিয়ে দেবেন। আশা করি আমাদের এই মতামত বা আমাদের এই অনুরোধ আপনারা রাখবেন।